স্বাগত ৭১ জার্নালে আপনাদের সঙ্গে আছি আমি রাকিব হাসান। দর্শক, আপনারা জানেন সংবাদ পর্যালোচনা ভিত্তিক নিয়মিত অনুষ্ঠানে আমরা খবরের নানান দিক বিশ্লেষণ করি। পত্রপত্রিকা, টেলিভিশন, ডিজিটাল মিডিয়া এবং অবশ্যই নিউজ পোর্টালে যে সমস্ত খবর হয় সেগুলো আমরা শিরোনাম জানিয়ে দিই। একই সঙ্গে সে সমস্ত খবরের সঙ্গে যুক্ত মানুষদেরকে আমরা সংযুক্ত করি আমাদের আলোচনার টেবিলে। আমাদের স্টুডিও এবং অনলাইনে অতিথিরা যুক্ত হন, তাদেরকে আমরা প্রশ্ন করি, তারা উত্তর দেন এবং খবরের গভীরে আমাদেরকে নিয়ে যান। সেই ধারাবাহিকতায় আজ আমার সঙ্গে আছেন আগামী সময়ের সম্পাদক মোস্তফা মামুন। মোস্তফা মামুন, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি এবং অবশ্যই অভিনন্দনও জানাচ্ছি। আরও একটি গণমাধ্যম এবং আগামী সময়ের আমরা পুরো উদ্বোধনের সরাসরি সম্প্রচারে ছিলাম, অনেক প্রত্যাশার কথা শুনলাম, সেগুলো আমরা নিশ্চয়ই শুরুটা করব। তবে বলে রাখি দর্শক, আমাদের সঙ্গে মোস্তফা মামুন আছেন অতিথি, কিন্তু একই সঙ্গে ধাপে ধাপে পর্যায়ক্রমে আমাদের সঙ্গে অনলাইনেও যুক্ত হবেন অতিথিরা, আমরা তাদের সঙ্গে কথা বলবো। এবং দর্শক বলে রাখি, আমাদের সঙ্গে ঠিক এই মুহূর্তে অনলাইনে যুক্ত আছেন বিএনপি দলীয় সংসদ সদস্য নীলোফার চৌধুরী মনি এবং জামাত ইসলামী দলীয় সংসদ সদস্য রাশেদুল ইসলাম রাশেদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, অনেক অনেক কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য। আশা করি একটা ভালো আলোচনা আমরা করতে পারবো। তবে শুরুতে দর্শকদের উদ্দেশ্যে বলে রাখা প্রয়োজন, নতুন ধরন নতুন ধারণা, এই স্লোগানে আজ যাত্রা শুরু করেছে জাতীয় দৈনিক আগামী সময়, যদি আমরা পত্রিকাটা হাতে পাওয়া শুরু করেছি। একটু জেনে নিতে চাই, যারা মোস্তফা মামুন জীবনে অনেক চ্যালেঞ্জ নিয়েছেন, আরও একটা নতুন চ্যালেঞ্জ এলো এবং আমরা আসলে পত্রিকাতে খুলেই আপনার সম্পাদকের কথাটা পড়ছিলাম। জামিল সাহেব একটা কমিক ক্যারেক্টার এবং তিনি আটকে উঠলেন যে আর একটা কি দরকার, আসলে মানে কি দরকার, আসলে অনেক মিডিয়া তো ছিল আর কি। হ্যাঁ, এই কী দরকার, এই প্রশ্নটা আসলে আমাদের করতে হয়েছে। এই কারণে করতে হয়েছে যে আমরা যদি এই প্রশ্নটা না করি, মানে আমার মনে হচ্ছে আমি যদি সম্পাদক না হয় আমি বাইরে থাকতাম, তাহলে আমার প্রথম প্রশ্ন হতো এটাই। সো এটা যখন আমার প্রশ্ন অনেকের প্রশ্ন, এবং সেই প্রশ্নগুলো আসলে উত্তর আমরা খুঁজেছি এই প্রতিষ্ঠা যখন আমরা প্ল্যান করলাম তারপর থেকে খুঁজতে খুঁজতে যে কেন আমি যদি নতুন কিছু না করতে পারি, নতুন কিছু না দিতে পারি, সেখান থেকে আমাদের আসলে নতুন ধরন। এবং আপনি দেখবেন আমাদের প্রেজেন্টেশনটা একটু ডিফারেন্ট। আমরা মনে করছি এখন পত্রপত্রিকা মানুষ যেহেতু খবর পায়, ফলে খবর দেওয়া নয়, ওটার যে প্রথম যে লোকটা থাকে সেই লোক দিয়ে মানুষের সঙ্গে ধরনের কমিউনিকেশন সৃষ্টি করতে হবে। এবং এটা ইমিডিয়েট আমি যে কাগজে ছিলাম সেখানে আমরা এই কাজটা কিছু করে দেখেছি যে এটা, এবং পৃথিবী সব দেশের পত্রিকা সেরকম এই অলমোস্ট এরকমই হয়, কারণ এখন আমাদের অপরচুনিটি অনেক বেশি। পার্টিকুলারলি যদি আসি আমাদের এই সময় আমার কাছে মনে হয় একভাবে কিন্তু মিডিয়ার দরকার নেই, পত্রিকা না, মিডিয়ারই মানুষ মনে করে দরকার নেই, বিকজ এভরিবডি হ্যাজ দেয়ার ওন ওয়ে অফ কমিউনিকেশন। তাহলে কী হবে? কিন্তু আমরা মনে করি যে এখন মিডিয়ার আরও বেশি দরকার। কেন বেশি দরকার? যে অনেক তথ্য সারাদিন ঘুরে বেড়ায়, আপনার হাতে আছে, আপনি শুনছেন, জানছেন, একদম, কিন্তু এর মধ্যে কোনটা ঠিক কোনটা বেঠিক, এই মানুষের হয়ে আপনার হয়ে আমি বলেছি আমার লেখায় যে এই আপনার তৃতীয় চোখ বা দ্বিতীয় অস্তিত্ব হয়ে আপনি দেখেন, শোনেন, ভুলে যান, কিন্তু আমরা মনে রাখি এবং আমরা বাছাই করে সেই খবরগুলো আপনাকে দিই, যে খবরগুলো আমরা মনে করছি গুরুত্বপূর্ণভাবে জানা উচিত। আপনি তো জানা উচিত অনুযায়ী সব জানছেন, কিন্তু আমরা বাছাই করে দিচ্ছি যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর। এটা হচ্ছে একটা। দ্বিতীয় হচ্ছে ফিল্টারিংয়ের বিষয়টা হয় কি, মানুষ তো সোশ্যাল মিডিয়া একটা ঘটনা কেউ শুনেই লিখে দিতে পারে, সেটাই ভাইরাল হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে। আমাদের কিন্তু সময় লাগে, আমরা কিন্তু কোনো না কোনো দায়িত্বশীলদের মাধ্যমে একটা অথেন্টিক একটা সোর্স থেকে করি। তার ফলে ওই ফ্যাক্ট চেকারের কাজটা আসলে মিডিয়া এখন করে। তো এইসব মিলিয়ে মিডিয়ার আমার কাছে মনে হয়, আগে মিডিয়া খবর দিতে, আমি সবসময় বলছি, এখন মিডিয়া হচ্ছে খবর বেছে দেয়, ফিল্টারের কাজ করি আমরা, এবং সেইটার গুরুত্ব আরও বেশি। সেইভাবে দেখলে তো মিডিয়ার গুরুত্ব আরও বেশি না, মানে নো ওয়ে। তারপরে আরেকটা হচ্ছে মেইন স্ট্রিম মিডিয়া বা পত্রিকা দরকার হচ্ছে। এখন যদি আমি অন্য মাধ্যমের সঙ্গে পত্রিকা, কেন পত্রিকা ছাড়া তো অনলাইন মাল্টিমিডিয়া করলে হয়, আমাদের অনলাইন মাল্টিমিডিয়া আছে এবং হিউজ স্কেলে আছে। সামটাইমস আমি তো মনে করি যে আমার একটা পত্রিকা, একই সঙ্গে টিভি, একই সঙ্গে হচ্ছে অনলাইন পোর্টাল। তাহলে কেন পত্রিকাটা হচ্ছে আমাদের যেহেতু জার্নালিজমটা একটা ক্লাসিক্যাল জার্নালিজমের চর্চা আমরা করি, যেটা বাংলাদেশের টেলিভিশন ও অনলাইন পোর্টাল ওইভাবে পায় না। দেন এগেইন টেলিভিশন আপনার এই যন্ত্রের উপর নির্ভরশীলতা তুলনামূলক বেশি, অনলাইনে তাৎক্ষণিকতা থাকে, ফলে আমরা একটা সময় পাই, ফলে আমরা ইনভেস্টিগেশন করতে পারি এবং ক্লাসিক্যাল ওয়েব জার্নালিজমের কারণে আমরা একদম ব্যালেন্সিং জায়গা তৈরি করতে পারি। এবং বাংলাদেশের 2024 আমি অন্য যে বাদ দিই, আমাদের মুক্তিযুদ্ধ 24 অবধি দেখবেন যে একটা সময় কিন্তু প্রিন্ট মিডিয়া যদি আমরা দেখি 8-10 দিন, যখন টেলিভিশন প্রায় বন্ধ ছিল, যেমন আমার একজন সাংবাদিক, সে সারাদিন টিভি দেখেছে, তার ডে অফ ছিল, তো মোটামুটি সে টিভিতে দেখেছে আজকে কিছুই হয় না, মানে ওইসব জিনিস দেখেছে। পরদিন সে আমার পত্রিকা দেখে 70 জন মারা গেছে, দেখে সে বলছে আমরা ভুল করেছি, যে তাড়াতাড়ি গিয়ে অন্য পত্রিকা দেখেছে, দেখে ঠিক। কারণ হচ্ছে কি, ওই পত্রিকার যে ক্লাসিক্যাল ওয়ের কারণে আমরা কিছু কিছু কাজ করতে পারি যেটা অন্যদের করা তুলনামূলক কঠিন। ফলে আমরা মনে করেছি আমাদের একটা ফেস হিসেবে একটা নিউজ পেপার, এবং আপনি দেখবেন গত 15-20 বছরে সব মিডিয়াই ভালো করেছে, কিন্তু বড় বড় যত ব্রেকিং নিউজ, এই এত কিছুর মধ্যে কিন্তু সেগুলো
যেগুলো পত্রিকা থেকে বেরিয়েছে। হ্যাঁ, এবং আমরা বিশ্লেষণও করে আলোচনা করি কোন একটা পত্রিকার বড় এই যে এসআরএম এর আলাদিন ল্যাম্প বলেন বা ইসলামিক অক্টোবর বলেন বা আমাদের দেশবন্ধন আমরা করেছিলাম বালিশ কাণ্ড, আপনি দেখবেন যে এরকমই হয় আর কি। কারণ ওই যে আমরা সময়টা পাই, সুযোগটা পাই, আমরা ইনভেস্টিগেট করার জন্য ধরেন আমরা নানাভাবে করতে পারি, মানুষকে না জানিয়েও তাকে ইনভেস্টিগেট করতে পারি, যেটা অন্যদের পক্ষে করা করে। এই জন্য আমরা আমাদের পত্রিকাটা রেখেছি সেটা ফেস হিসাবে। কিন্তু আমরা প্যারালি ওই যে কন্টেন্টগুলো আমরা তৈরি করি পত্রিকার জন্য, সেগুলোকে আমরা অনলাইন এবং তার মাল্টিমিডিয়ার রূপ দিয়ে একটা 360 মাধ্যম করার সুযোগ আছে। সেই জায়গা থেকে আমরা করি। আমি একদম পরিষ্কার, আমি একটু অভিমত নিতে চাই। নীলুফা চৌধুরী বোন, আপনাকে দিয়ে শুরু করি। মানে এত টেলিভিশন চ্যানেল, বিভিন্ন জায়গায় আপনি যান, টক শোতে অংশ নেন, কথা বলেন, কিন্তু এটা আপনার কাছে একটু অবাক করেছে কিনা যে এখন একটা দৈনিক পত্রিকা বের হচ্ছে যেখানে সব মাল্টিমিডিয়া নিয়ে মানুষ কনসার্ন? আগামী সময় নিয়ে আপনার যদি কোনো প্রত্যাশা থাকে, কোনো মতামত থাকে, ছোট করে যদি একটু জানাতে পারেন। ধন্যবাদ আপনাকে। যারা দেখছেন তাদেরকে আমার শুভেচ্ছা, অভিনন্দন। যারা আমার সাথে আছেন তাদেরকেও শুভেচ্ছা। দেখেন, বাক স্বাধীনতার জন্য জেফারসন বলেছিলেন যে আমি তোমার কথা নাও শুনতে পারি, কিন্তু তোমার মত প্রকাশের স্বাধীনতার জন্য আমি জীবন পর্যন্ত দিতে পারি। সেই জীবন পর্যন্ত দিতে পারার জায়গায় বাক স্বাধীনতা ততই বেশি ফ্রুটফুল হবে যত বেশি সংবাদপত্র, ইলেকট্রনিক মিডিয়া, প্রেস মিডিয়া যত বেশি বিস্তার লাভ করবে। বাট এখানে একটা জিনিস থাকে, আপনি 1000 পত্রিকা বের করলেন, 1000 টেলিভিশন ছাড়লেন, ঘরে ঘরে টেলিভিশন হলো, কিন্তু আপনার আভ্যন্তরীণ মত প্রকাশের স্বাধীনতা থাকলো না। আজকের সাংবাদিকরা হলুদ সাংবাদিকতায় পরিণত কিন্তু একদিনে হয় নাই। আমি এইখানে সাংবাদিকদের পক্ষে কথা বলছি। একটা সাংবাদিক যখন প্রথম তার মত প্রকাশ করে, খুব সে কষ্ট করে, স্টাডি করে, ফিল্ড ওয়ার্ক করে, সে যখন একটা রিপোর্ট করে নিয়ে আসে, যে দেশের পত্রিকাগুলো, ইলেকট্রনিক মিডিয়াগুলো ব্যক্তি মালিকানায় নির্ভর করে, সেই ব্যক্তি মালিকানার আপনার সাংবাদিকরা তখনই উষ্টাগত হয়। কারণ মালিকের সাথে যার বিরুদ্ধে তথ্য উপাত্ত, তার সাথে যদি একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায়, একটা সম্পর্ক থেকে যায়, তাহলে কিন্তু ওই রিপোর্টটা আর ছাপানো হয় না, ওটাকে কিন্তু ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেওয়া হয়। একজন সাংবাদিক যদি 10 বার এরকম করে উষ্টাগত হন, সে এক সময় তার জীবিকার তাগিদে, তার পরিবারের তাগিদে সে কিন্তু হলুদে পরিণত হতে বাধ্য হন। কারণ এখানে ব্যক্তি মালিকানাটা আপনার তাকে তার জায়গায় পৌঁছাতে দিচ্ছে না। ওই যে বলেন না যে ঘুষ 1 ফোঁটাও হারাম, পেট ভরে খেলেও হারাম। যখন সে অন্যায় পথ ধরে অবলম্বন করে এগোয়, তখন তার নীতি নৈতিকতা থাকে না, তখনই সে সম্পূর্ণরূপে হলুদ সাংবাদিকতা পরিণত হয়। একজন হলুদ সাংবাদিক দিয়ে যখন একটা নতুন পত্রিকা, পুরানো পত্রিকা, মধ্যম সারির পত্রিকা, আপার সারির পত্রিকা, নিম্ন সারির পত্রিকা, যেটাই ছাপানো হোক না কেন, সেটা বেশি দিন চলে না। সেটা চললেও মানুষ কিন্তু বুঝে যে এরা সত্য কথা বলছে না, এরা নীতিকর কথা বলছে না। আপনার মনে পড়ে যে প্রধানমন্ত্রী, ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রীকে কি ধরনের প্রশ্ন করা হতো? এই সাংবাদিকরা কিন্তু কোনো না কোনো বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিয়েছে, কোনো না কোনো জায়গা থেকে সে ট্রেনিং নিয়েছে। সে ট্রেনিং নেওয়ার পরে, ডিগ্রি নেওয়ার পরে, জীবনের সমস্ত কিছু দিয়ে সে একটা সংবাদ রেডি করার পরে যখন সেটা ছাপানো হয় না, তখন তার মতো দুঃখী বোধহয় পৃথিবীতে কেউ থাকে না। তো সেই জায়গায় আমি যদি হিসাব করি যে সংবাদপত্রের সংখ্যা যত বাড়ে, টেলিভিশনের সংখ্যা যত বাড়ে, সম্পাদকদের সংখ্যা তত বাড়ে, ঠিক ওই গোটা কয়েক সম্পাদকরা ভালো আছে, তারা 3, 4, 5 লাখ, 7 লাখ, এমনও সম্পাদক আছে বলেছিলেন একটা সময় যে আমি 7 লাখ টাকা কি স্যালারি ড্র করি। তো ওই 2-1 জন দিয়ে তো আসলে সংবাদপত্র চলে না, এবং ওদের যে নৈতিকতা স্খলনটা, সেটাও কিন্তু ইতিহাসে। এবং আমরা কিন্তু নীলুফা চৌধুরী মনে আমরা দেখেছি পরিণতিটা আসলে কি হয়। আমি আগামী সময় নিয়ে ছোট করে আপনার একটা মন্তব্য জানবো, প্রত্যাশার জায়গা, তারপরে আগামী সময়কে আমি মনে করি ব্যক্তি মালিকানার জায়গা থেকে বের হয়ে এসে সে মানে দেশের নিরপেক্ষতার কথা বলবে, জনগণের নিরপেক্ষতার কথা বলবে, দেশের প্রত্যেকটা সেক্টরের একদম নিরপেক্ষতার কথা বলে সে তার জীবনকে শুরু করবে। যত ঝড় ঝাপটা যাই আসুক না কেন, সে যদি এইভাবে চলতে পারে, আমি বলবো যে এমনিতেই সে অনেক পুর খাওয়া, যিনি এই পত্রিকা বের করছেন, আমি বলবো যে সে তার নির্ধারিত লক্ষ্যে পৌঁছতে পারবে। একদম। আমি একটু রাশেদুল ইসলাম রাশেদ আপনার কাছে ছোট করে আসবো, এবং বলে রেখে আপনার কথা বলার মাঝে আমি হয়তো বিরতিতে যাব। তারপর আমি প্রশ্নটা করি এবং আপনার কাছ থেকে শুনতে থাকি। প্রথম কথা হচ্ছে, আমরা
অনেক ধরনের সংকটের কথা শুনলাম গণমাধ্যম এবং গণমাধ্যম কর্মীদের, অর্থাৎ যারা ফ্যাক্ট সেই ফ্যাক্টগুলো তুলে ধরতে পারছেন না, তারা প্রতিবেদন তৈরি করছেন, সেই প্রতিবেদন হয়তো নানা কারণে অনেয়ার করা হচ্ছে না, পরবর্তীতে শাস্তির মুখেও পড়ছেন। এই সমস্ত বিষয় মাথায় রেখে তথ্যমন্ত্রী নিজে একটা আশাবাদের কথা জানিয়েছেন, বলেছেন মিডিয়া কমিশন গঠন করা হবে। একটা অভিযোগ ছিল যে বিগত 16 বছর ধরে আসলে সাংবাদিকতার ধরনটা কেমন ছিল, সেই জায়গা থেকে আসলে ঠিক এই মুহূর্তে তথ্যমন্ত্রী বলেছেন একটা মিডিয়া কমিশন গঠন করা হবে, এবং যেটা হলে আসলে সাংবাদিকদের মধ্যে একটা আত্মবিশ্বাস থাকবে যে তার কোনো প্রতিবেদনের কারণে তাকে চাকরিচ্যুত করা হবে না, এবং সরকারের কিংবা বিরোধী দল কারোর পক্ষপাতিত্ব করে তিনি খবর করতে বাধ্য হবেন না। প্রথমত এই উদ্যোগটা নিয়ে আসলে আপনারা কি বলবেন, বিরোধী দল হিসেবে অ্যাপ্রিসিয়েট করবেন কিনা সরকারের উদ্যোগকে? কারণ আমাদের জায়গায় আসা প্রচলিত যে বিরোধিতা করতেই হবে, কিন্তু আপনাদের মতামতটি জানতে চাই। জি, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনার মাধ্যমে সম্মানিত দর্শক শ্রোতা ৭১ চ্যানেলের যারা যেখান থেকে শুনছেন দেখছেন সবাইকে অশেষ ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনি যে বিষয়টি তুলেছেন এটি বলা যায় যে আমাদের এই দেশকে পাল্টে দেওয়ার জন্য, উল্টে দেওয়ার জন্য ভূমিকা পালন করেছে নানান সময় আর কি। অর্থাৎ সাংবাদিকরাই, এটি একটি মর্মান্তিক বিষয় নয় যে বিএনপি এবং জামাত ইসলামী সহ সেই সময়কার যারা আমরা একসাথে জুটেছিলাম, আন্দোলনে নিয়োজিত ছিলাম, তাদের সবাই কর্মসূচি করবে, কিন্তু তাদের কর্মসূচিগুলো কোনো টেলিভিশনে দেখানো হবে না, এই ধরনের একটি সিদ্ধান্ত নিয়ে সাংবাদিকরা কাজ করেছে। এবং আমি বলবো না যে এটাতে সকল সাংবাদিক সম্মত ছিলেন এবং তারা উইলিংলি এটা করেছেন, এরকম নয়। মিডিয়া হাউসগুলো এবং তাদেরও পেছনের লোকগুলো এবং সর্বশেষ হচ্ছে যে সরকার এক্ষেত্রে বাধ্য করেছে। তো এখানে বর্তমানে তথ্যমন্ত্রী তিনি যেটি বলেছেন এটি আমি মনে করি যে খুবই সিগনিফিকেন্ট একটি বক্তব্য। বাট দেখার বিষয় হচ্ছে যে তিনি যা বলেছেন এটার আমল কতটুকু হয়, বাস্তবায়ন কতটুকু। এটি যে পর্যন্ত বাস্তবায়ন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমরা স্বস্তি পাচ্ছি না। দেখুন, আমি কিন্তু এখানে উল্লেখ করতে বাধ্য হচ্ছি যে এখন টিভির বেশ কয়েকজন সাংবাদিককে কি কারণে অপসারণ করা হলো সেই বিষয়গুলো কিন্তু এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ খোলাসা আমরা হতে পারলাম না, এবং তাদের ভাগ্যে কি করবে। এবং একই রকমের ঘটনা কিন্তু আরো অনেকগুলো মিডিয়াতে ঘটেছে। এটি কিন্তু এই সরকারের আমলেই হয়েছে। তাহলে এই যে ইন্টারিম পিরিয়ডে এবং পরবর্তীতে সরকারের নতুন সরকার, গণতান্ত্রিক সরকার, এই সরকারের আমলে মিডিয়ার উপর বক্তব্য চলছে চমৎকার, আরেকদিকে আবার ট্রায়ালও চলছে, বা কি বলা যায় এটাকে, জুলুমও চলছে। এই সব কিছুর উভয়টাকেই আমাদেরকে কনক্লুশনে আসতে হবে, এবং একটা সুন্দর সলিউশনের দিকে যদি না আসতে পারি তাহলে আমাদের দেশে বিগত দিনে সাংবাদিকদেরকে বা সংবাদপত্র, গণমাধ্যমকে ব্যবহার করে যেভাবে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করা হয়েছে বিগত সময়, সেটি কিন্তু এখন আবার করতে পারে। একদম। আরেকটা বিষয় আপনার কাছে জানতে চাইবো, আপাতত এই অংশে যদি আপনার উত্তরটা আমি বুঝে থাকি, আপনি আসলে তথ্যমন্ত্রীর উদ্যোগ মিডিয়া কমিশন গঠন করাকে সাধুবাদ জানাচ্ছেন, কিন্তু দেখতে হবে যে কমিশনটা ঠিকঠাক মতো কাজ করে কিনা, আপনি যে অভিযোগগুলো করলেন সেগুলো ঠিকঠাক নিষ্পত্তি হয় কিনা। আচ্ছা, আমি যেই প্রসঙ্গে একটু আসতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে আপনি জানেন যে দ্বিতীয় অধিবেশন জাতীয় সংসদের 7 জুন শুরু হবে, এবং সেই অধিবেশনের সময়টাতে আসলে সংবিধান সংশোধন কমিটি গঠন করবে সরকারি দল। বিরোধী দলকে অ্যাপ্রোচ করা হয়েছিল 5 জনের নাম দেন, বিরোধী দলের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে আমাদের নাম দেওয়া হবে না, আমরা এটা মানি না, আমাদের রাজপথে সমাধান হবে, সংস্কার কমিটি তৈরি করতে হবে। ঠিক কেন আসলে এই সংশোধন কমিটিতে আপনাদের না? দেখুন, আজকেও আমি সচিবালয়ে গিয়েছিলাম, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে একটা কাজে দেখা করতে গিয়েছিলাম আমার এলাকা কেন্দ্রিক। তো সেখানেও গিয়ে এই আলাপটা কথা প্রসঙ্গে চলে আসলো আর কি। উনিও কিন্তু একই কথা বললেন আর কি, যে আমরা সংশোধনের, মানে বিএনপি সংশোধনের মাধ্যমে যা চাই, আমরা জামাত ইসলামী সংস্কারের মাধ্যমে যা চাই, আসলে একই জায়গায়। হ্যাঁ, ঠিক আছে, মানে যদি গ্রসলি ধরা হয় আর কি, তাহলে শুনতে একই রকম শোনায়। বাট বাস্তবতা হচ্ছে যে আমরা চেয়েছি যে একটা ম্যাসিভ, আমরা যে সংকটটার মধ্যে ছিলাম সেই সংকটটা থেকে একসাথে বের হতে চাই। এবং এটি কিন্তু এরকম নয় যে শুধুমাত্র আজকে 11 দল বা বিরোধী দল চাচ্ছে, বিএনপি চায় নাই, বা বিএনপির মিত্ররা যারা আছে তারা চায় নাই। বাংলাদেশের 33টি রাজনৈতিক দল এই আলোচনায় অংশগ্রহণ করেছে এবং সম্মত হয়েছে, এবং শেষ পর্যন্ত কিন্তু গণভোট অনুষ্ঠিত হয়েছে। ইস্যুগুলো কিন্তু এরকম ছিল, এগুলো কিন্তু সেটেলড ইস্যু। দেখুন, এগুলো নতুন করে আলোচনায় নিয়ে এসে উপেক্ষা করে নতুন করে সংবিধান সংশোধন কমিটি করে আপনি অনেক কিছু করতে পারবেন, কারণ আপনি ম্যান্ডেট যেহেতু পেয়ে গেছেন। সুতরাং বিগত দিনেও কিন্তু আমরা এরকম দেখেছি যে যা যা ইচ্ছা তা তা করবেন। বাট আমরা বলেছি যে যেহেতু আপনারা গণতান্ত্রিক হিসেবে নিজেদেরকে প্রকাশ করেছেন, মানুষকে বলেছেন, এবং এখন পর্যন্ত সেটার উপর টিকে থাকার জন্য কথা বলছেন, সুতরাং গণতান্ত্রিক আচরণটা করুন। এখানে কে বিরোধী দল, কে সরকারি দল, এসবের চেয়েও বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে আমাদের এই টোটাল বিষয়টার উপর
আপামর জনতার ম্যান্ডেটটাকে তাহলে আমরা মানে সুনির্দিষ্টভাবে আপনাদের আপত্তির জায়গাটা বলবেন, সংস্কার থেকে সংশোধন এই দুটো টার্মের মধ্যে। মানে আমাদের গণভোটের ফয়সালাটা কি সেটা আমি জানতে চাই। এটা একটা বিরাট বড় প্রশ্ন। এই প্রশ্নটার উত্তর এখন পর্যন্ত বিএনপি বা সরকার ট্রেজারি বেঞ্চ দেয়নি। শুধুমাত্র একই কথা বলা হচ্ছে যে অক্ষরে অক্ষরে শব্দে শব্দে জুলাই সনদ বাস্তবায়ন করা হবে। আমরা কিন্তু এইটার বিরোধিতা কখনো করি নাই যে বিএনপি কেন জুলাই সনদের অক্ষরে অক্ষরে বাস্তবায়ন বলছে, কেন এটা বলছে না। আমরা বলেছি যে আমরা যেটাতে সবাই সম্মত হয়েছি সেটাতে বিএনপি কেন অসম্মত। একদম পরিষ্কার আপনার দিক থেকে। আমি একটু মাননীয় সংসদ সদস্য নীলুফা চৌধুরী মনি, আপনার কাছ থেকে এই ব্যাখ্যাটা আগেও কয়েকবার জানার চেষ্টা করেছে, আজকে যদি আপনি একটু ছোট করে দেন। বলা হচ্ছে সেটেলড ইস্যু, যেটা নিয়ে নেগোসিয়েশন হয়ে গেছে, আলোচনা হয়ে গেছে, ডান অ্যান্ড ডাস্টেড, সেটা গিয়ে আসলে এখন নতুন করে পরিবর্তন করা হচ্ছে এবং সংস্কার এবং সংশোধন এই দুটোর মধ্যে আসলে আমরা আটকে আছি, যেটা দিয়ে আসলে জুলাই সনদ বা কার্যকর হবে না, এরকম একটা পরিবেশ তৈরি হচ্ছে, অভিযোগ তাদের। একটু ব্যাখ্যা যদি দিতেন। দেখেন, আমিও কিন্তু ওনার সাথে একমত, কারণ এটা সেটেল ইস্যু। 133টা অধ্যাদেশ পাশ হবে, আর বাকি যেগুলো নোট অফ ডিসেন্ট আছে ওগুলো হবে না। এই সব মিলে কিন্তু গণভোট বলেন, যেটাই বলেন, গণভোট তো এটা যদি সেটেল হয় তাহলে তার গণভোট কি হলো না হলো এটা কোনো ব্যাপার না। আপনার 133টার মধ্যে ম্যাক্সিমাম পাশ হয়ে গেছে, কয়েকটা আছে যে আগামীর জন্য গুরুত্বপূর্ণ, যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলোকে রেখে দিয়েছে যে আগামীতে আবার চুলচারা বিচার বিশ্লেষণ করে তারপরে পাশ করবে, নাম্বার 1। আর নোট অফ ডিসেন্ট গুলোকে বলা হয়েছিল, যখন সিগনেচার করেছিল বিএনপি নোট অফ ডিসেন্ট সহ সিগনেচার করেছিল, কিন্তু যখন ঘোষণা করেছিল ইন্টারিম সরকার তখন কিন্তু সেখানে নোট অফ ডিসেন্ট গুলো হাওয়া হয়ে মিলিয়ে গিয়েছিল। সেই জায়গায় বিএনপি বলেছিল এটা তো আমরা মানি না। বিএনপি সেই কথায় তারা কর্ণপাত করে নাই। কথা ছিল পরবর্তীতে 2/3 মেজরিটির ভোটে আপনার এটা পাশ হবে। আপনি এখন বলেন 2/3 মেজরিটি কাদের? তার চেয়ে বেশি। তো তাদের ভোটে যদি পাশ না হয়, এবং নোট অফ ডিসেন্ট পাশ কিন্তু প্রায় সবগুলোই করেছে বিএনপি, যেগুলোর কথা দিয়েছে। এখন থাকলো বিচার ব্যবস্থা, তারপর গুম খুন, এগুলো নিয়ে যেটা বিচার বিশ্লেষণ করে বিএনপি, অবশ্যই বিএনপির 31 দফাতেও এগুলো আছে, বিএনপি সেই কাজগুলো করবে, বাট নোট অফ ডিসেন্ট নিয়ে আলোচনা হবে। তাহলে আপনি বলেন বিএনপি কোনগুলোকে মানলো না? এখানে একটা বক্তব্য স্বরাষ্ট্রমন্ত্রী বিভিন্ন সময় কোট করা। হ্যাঁ, আপনি বিশ্বাস করুন। জি বলুন রাশেদুল ইসলাম। ওটা হচ্ছে যে এখানে আপা মনে হয় অধ্যাদেশ এবং জুলাই চার্টারের যে ইয়েগুলো ধারাগুলো এগুলো মিলিয়ে মিলিয়ে একই রকম করে দেখতে, বিষয়টিতে তাই নয়। আচ্ছা, একটা বক্তব্য যদি একটু নীলুফা চৌধুরী মনি একটু ব্যাখ্যা দেন। মানে এটা বিভিন্ন সময় 11 দলের পক্ষ থেকে, বিরোধী দলের পক্ষ থেকে একটা রেফারেন্স হিসেবে আনার চেষ্টা করা হয় যে স্বরাষ্ট্রমন্ত্রী নাকি এভাবে বলেছেন যে নির্বাচনটা যেন ঠিকঠাক মতো হয়, কারণ অনেক কিছু মেনে নিতে হয়েছে। নাকি কেন বললেন? আমি একটা কথা বলি আপনাকে, আমি একটা কথা বলি। আপনি স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন ওটা তার উল্টানো যাবে না, আমি উল্টিয়ে বলছিও না। স্বরাষ্ট্রমন্ত্রী যেটা বলেছেন ওইটা, ওই কথারও নৈতিকতা আছে। এই কারণে নৈতিকতা আছে যে অবস্থা করেছিল জুলাইয়ের যে গণভোট নিয়ে তারা যে অবস্থা করেছিল, সেইখানে যদি একটু এদিক ওদিক হতো, তারা তো আসলে ভোট চায় নাই। আজকের বিরোধী দল তারা ভোট চায় নাই, ইন্টারিম সরকার তারা ভোট চায় নাই, এবং যারা ওই যে ইন্টারিম সরকারের যে কেউ একজন ছিল আপনার বলেছে কি, আপনার এলজিআরডি উপদেষ্টা বলেছেই তো যে ডিপ স্টেট কারা বা কারা, আমরা এটা জানি না, তারাই জানে, তারাই ভালো বলতে পারবে। তারা তাদের মাধ্যমে নির্বাচন চায় নাই। তো এত কিছু নির্বাচন না চাওয়ার পরে বিএনপি টার্গেট একটাই ছিল, বিএনপি যে কারণে, শুধুমাত্র বিএনপি জানে নির্বাচন হলে বিএনপি কে কেউ ঠেকাতে পারবে না, কারণ বিএনপি সারা বাংলাদেশে তার অবস্থান সম্পর্কে ওয়াকিবহাল, এবং বিরোধী দল আজকে তারাও ওয়াকিবহাল। বিএনপি যে কোনো মূল্যে নির্বাচন চেয়েছিল, বাংলাদেশের জনগণ যে কোনো মূল্যে নির্বাচন চেয়েছিল, বাংলাদেশের সমস্ত আপাতমস্তক জনগণ, আপনারা সাংবাদিকরা ইনক্লুড, সবাই নির্বাচন চেয়েছিল। একটা অনির্বাচিত সরকারের কাছে দেশ কখনো সেফ থাকে না। সেফ যে থাকে নাই সেটা আপনারা বুঝেছেন। এত টাকা আমাদের প্রবাসী ভাইয়েরা পাঠানোর পরেও সেইখানে কিন্তু তলাবিহীন ঝুড়ি হিসেবে চিহ্নিত হয়েছিল 18 মাস। তো সেই জায়গায় থেকে আজকে সেই দিনের সেই বিএনপি যদি বলে থাকে, যদি আপনার এই ধরনের উক্তি করে থাকে, এটা খুব যে ভুল হবে আমি মনে করি না। কারণ সবার জন্য যেটা ছোট ছোট বড় স্বার্থের জন্য ছোট ছোট স্বার্থকে ত্যাগ করা উচিত। রাজনীতিতে তারা তো সকালে যেটা বলে বিকালে সেটা করে না, বিকালে যেটা বলে সন্ধ্যায় সেটা করে না। এটা তো তারা বেহেশতের টিকিট বিক্রি করে।
বলেন পৃথিবীতে বেহেশতের কোনো টিকিট আছে? যেখানে যেখানে বেহেশতিরা পাশ করেছে এখন বেহেশতির এলাকা বলা হয়, ওইখানে কি সত্যি বেহেশতির এলাকা? তো সেইখানে তারা যখন একটা ইহকাল পরকালকে একাকার করে ফেলে, তাদের ভোট দিলে বেহেশতে যাওয়া যাবে। তো সেইখানে বিএনপি একটা কথা বলেছে, বিএনপি এবং সেটা সালাউদ্দিন সাহেব স্বীকার করেছেন যে আমরা সেই মুহূর্তে নির্বাচনকে প্রায়োরিটি দিয়েছি। আপনি বলেন তো, আপনি নির্বাচনকে প্রায়োরিটি দেন নাই? বাংলাদেশের আপামর জনগণ নির্বাচনকে প্রায়োরিটি দেয় নাই? বাংলাদেশের অন্যান্য দল নির্বাচনকে প্রায়োরিটি দেয় নাই? প্রায়োরিটি শুধু দেয় নাই একটা দল, যে আজকের যারা বিরোধী দল এবং তাদের সমমনারা, এই দলগুলো শুধু প্রায়োরিটি দেয় নাই। এছাড়া বাংলাদেশের সমস্ত দলগুলো প্রায়োরিটি দিয়েছে। নির্বাচনই একমাত্র বাংলাদেশে এই যে গণতন্ত্রহীনতাকে মুক্ত করতে পারে। বুঝতে পারছি। এখন হ্যাঁ, নির্বাচন শেষ পর্যন্ত হয়েছে, কিন্তু একটু কথা বলতে চাই। আপনি ছোট করে একটু বলবেন, কারণ আমি স্থানীয় সরকার নির্বাচনে যাব। জি, রাশিদুল ইসলাম। না, এখানে একটু ক্লিয়ার, এই বিষয়গুলো নিয়ে আর কথা বললে আসলে বেমানান লাগে এবং হাসি পায় আর কি। এই যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী যে কথা বলেছেন, এটাকে আর যদি কিন্তু দিয়ে বলার সুযোগ নেই, তিনি একেবারে এক সেন্টেন্সেই শেষ করেছেন সেটা। এবং এটি যে একটি ভয়ঙ্কর প্রতারণা বা দুর্বিসন্ধিমূলক, এটি তার বারবার বলেছি, আজকেও আবার বলছি। এমনকি এই গণভোটকে, মানুষের আশা আকাঙ্ক্ষাকে, এবং এত মানুষ যে এটাকে বিএনপি এবং জামাত না, বিষয়টা আপামর জনতার মধ্যে কিন্তু 70% মানুষ গণভোটে হা ভোট দিয়েছে। সেই সকল মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সংসদে দাঁড়িয়ে স্বরাষ্ট্রমন্ত্রী কথা বলেছেন, এবং সেটাকে আবার আজকে নীলুফার চৌধুরী মনি আপা, তিনি আমার প্রতিবেশী জেলার বাসিন্দা, তিনি এই কথা আবার ডিফেন্ড করছেন। আমি মজাই, আমি কিন্তু হাসবো না কাঁদবো বুঝতে পারছি না, লজ্জা পাচ্ছি আর এটা আমাদের জন্য। লজ্জা পাইলেও কিছু করার নাই ব্রাদার। আচ্ছা, হ্যাঁ, আমি নিশ্চয়ই স্থানীয় সরকার নির্বাচনে ফিরবো। রিয়ালিটি মানতে হবে। আর আরেকটা হচ্ছে যে আমরা জান্নাতের টিকিট বিক্রি করেছি কি, এইটাই যে কথা এখন মানুষ হাসে। আপনারা যেগুলো বলেন জান্নাতের টিকিট সরাসরি আপনারা বিক্রি করেছেন, এগুলো নিয়ে আমরা সেভারাল টাইম বক্তব্য দিয়ে বলেছি যে আমাদের পক্ষ থেকে এই টাইপের কোনো বক্তব্য যায়নি। দেখুন, আসলে এগুলো এখন আর মানুষ পছন্দ করছে না। মানুষ চাচ্ছে একটু দ্রব্যমূল্যের দাম কমাতে, মানুষ চাচ্ছে আমরা যে আজকে পে স্কেল হলো সেটা রাজস্ব কিভাবে। এটা আপনি চমৎকার বলেছেন যে মানুষ আসলে দ্রব্যমূল্য নাভিশ্বাস থেকে বেরোতে চায়, পে স্কেলের একটা সুরাহা চায়, কিন্তু আমরা আসলে দেখতে পাচ্ছি আমরা সংস্কার আর সংশোধন এই দুইটা আর্মের মধ্যে আটকে আছে। মোস্তফা মামুন, একটু বলবেন, মানে আজকে আপনার একটা বক্তব্য শুনছিলাম, বেশ চমৎকার লাগছিল। আপনি বললেন যে আমরা সংবিধান নিয়ে অনেক কাটাছেড়া করছি, আমরা ইতিহাস নিয়ে অনেক বিভাজন তৈরি করার চেষ্টা করছি, মানুষ কি চায় সে কথাগুলো আসলে বলছি না। আপনি সংশোধন আর সংস্কার এই দুটোর মধ্যে আমরা আটকে আছি বলে মনে করেন কিনা? দেখেন, খুবই দরকার সংবিধান, যেহেতু রাষ্ট্রের সুপ্রিম ল, এবং আপনি জানেন আমি আইন পড়েছি, আপনি জানেন, সো আমি সেটা জানি। ইতিহাস খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মানুষের জীবন। এইটার উন্নতির জন্য আসলে সব কিছু, একটা মানুষ গতকাল যা ছিল তার চেয়ে আজকে ভালো আছে কিনা, আগামীকাল ভালো থাকবে কিনা। তো আমাদের এমনি যে সমাজ আমরা তৈরি করেছি, যে বিভক্তির সমাজ, বৈষম্যের সমাজ, আসলে সেই বৈষম্যের সমাজে এমনি আমাদের ধরেন শ্রেণী বৈষম্য তীব্র, আমাদের দরিদ্রের কথা ভাবে না, দরিদ্রের অসুখ হলে সেটা আমাদের পর্যন্ত পৌঁছায় না। ফলে এমনি সাধারণ মানুষ অত্যন্ত নিপীড়িত, খুব বিনোদনের জায়গা নেই, আনন্দের জায়গা নেই, জীবন মানে জাস্ট মৃত্যু পর্যন্ত ঠেলে নিয়ে যাওয়া। এটাই হচ্ছে আমাদের এই দেশের মানুষের ভাগ্য। তো সেইখানে আমরা যখন দেখি যে এই নিয়ে নিশ্চয়ই সংবিধান ঠিক থাকতে হবে, জাতি, রাষ্ট্র, ইতিহাস, তো আমরা বলছি এই সংবিধান নিয়ে বড় বেশি বাড়াবাড়ি হচ্ছে। এবং এটা কিন্তু গত 15 বছরের যে সরকার ছিল তারাও কিন্তু এই সংবিধানের দোহাই দিয়ে, তারাও কিন্তু ইতিহাস এগুলোর মধ্যে ছিল। আমরা কিন্তু তার থেকে এক ধরনের মুক্তি চাইছিলাম। তাদের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল তাতে কিন্তু এই স্পিরিটটা ছিল সাধারণ মানুষের, যে খালি সব কিছু সামনে এগুলো নিয়ে এসে আমরা কিন্তু সেটাতে চেয়েছিলাম, কিন্তু আমরা আসলে সেটা পাই নাই। ইনে ওই আমরা আরও কোনো ক্ষেত্রে ইতিহাস নিয়ে, ওটা তো ছিল 71, ঠিক আছে, আমরা আরও পিছনে 100 বছর 200 বছর পেছন থেকে শুরু হচ্ছে, তো আমরা সামনে যাবো না। এইটা হচ্ছে একটা বিষয়। সংবিধান দেখেন 2 বছর যে আলোচনা হলো সংবিধান, কিন্তু এখানে মানুষ, এবং আপনি দেখেন বড় এইসব করতে গিয়ে হামের মতো ঘটনাটা আমরা যে দেখছি, এগুলো করতে না অন্য কোনো দিকে কোনো মনোযোগ ছিল না। এখন সেটা আমার মনে হচ্ছে, কারণ মনে হচ্ছে কি যে এইগুলোর জন্যই 2 বছর এই যে ঐক্যমত্যের নামে যে টানা কিছু চলেছে, এবং শেষ পর্যন্ত কী হচ্ছে দেখেন, খিদিমত তৈরি হচ্ছে। মানে আমি আজকে আপনি যেটা বললেন, যারা ঐক্যমত্য কমিশনে বসত, যারা আসলে একমত রাজনৈতিকভাবে, তারা আসলে একসঙ্গে রাজনীতি করেছে, একসঙ্গে আন্দোলন করেছে, একসঙ্গে সরকার করেছে, তাদের মধ্যে বিভক্তিটা করলো যে 2 বছর ঐক্যমত্য কমিশনের চর্চার ফলে এটা হলো। আর বিট্রিয়ালটা খুব মজার। আমরা যদি দেখি সেই সময় কিন্তু এক ধরনের ওই সরকার বিএনপির সঙ্গে বিট্রে করেছে, এটা তো অফকোর্স, কারণ নোট অফ ডিসেন্ট ছিল সেটা হটে। আর এখন ইনে কিন্তু বিএনপি বিট্রে করছে বাকিদের সঙ্গে, কারণ বিএনপি তখন বলেছে যে সংস্কার মানবো, ইলেকশন হোক। সো এটা যদি আমরা দেখি, এটা হচ্ছে পলিটিক্স, এবং পলিটিক্স এরকমই। কিন্তু আমরা সেই পলিটিক্সের মধ্যে মানুষের ব্যাপক উপস্থিতি চাই। ওনারা যেরকম সংবিধানে করছেন, আমরা মনে করি যখন এখনকার যে গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা নিয়ে অনেক বেশি আলোচনা হবে, সেটা নিয়ে অনেক কথা হবে,
মানুষের সাফারিংস, আমাদের অর্থনীতি গ্লোবাল কনটেক্সট এবং নানা রকমের গত 15-20 বছরের যে আমাদের এখানে যে অর্থনীতি নানা রকম ব্যাংক খাতে যে অনিয়ম ছিল সেই সবের ফলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অর্থনৈতিকভাবে কিন্তু আমরা অনেক কঠিন সময়ের সামনে যাচ্ছি। সেই চ্যালেঞ্জ জাতীয়ভাবে মোকাবেলা করতে হবে। আমি তো মনে করি এইসব বিষয়ে ঐক্যমত হওয়ার চেয়ে অনেক বেশি দরকার অর্থনীতি, সামাজিক কাঠামো, এইসব বিষয়ে ঐক্যমত হওয়া। কিন্তু রাজনীতি হয় কি, রাজনীতি যেমন বিরক্ত করে দেয় যে তখন আর এইসব বিষয়ে ঐক্যমত হয় না। এইবার যে নির্বাচনটা হয়েছে সেই নির্বাচন নিয়ে হচ্ছে আমাদের অবজারভেশন আছে, আমরা জায়গা থেকে দেখতে পাই যে একটা বড় অংশ ছিল না, হ্যাঁ সেটা যৌক্তিকভাবে হোক অযৌক্তিকভাবে হোক, কিন্তু আমাদের মনে হয়েছিল একটি যারা আছে তারা তো অনেকগুলো জায়গায় একমত তারা, ফলে কিন্তু এই বিরোধিতার তীব্রতা থাকবে না। অ্যাটলিস্ট এই জায়গাটা থেকে আমরা হয়তো একটা সাস্টেনেবল জায়গা দেখবো, কিন্তু আমরা কিন্তু সেটাও দেখতে পাচ্ছি না। তাহলে কি পেলাম আমরা? মানে দিস ইজ এ কোয়েশ্চেন টু, একদম মানে আমাদের কাছে এই কোয়েশ্চেন, যদিও জানি এই কোয়েশ্চেন অনেকের কাছে বা আমাদের যারা উঁচু মানুষ তাদের কাছে আসলে প্রশ্ন হয় খুব খুব বড় প্রশ্ন না তাদের কাছে, কারণ তাদের কাছে ইতিহাস আছে, সংবিধান আছে, চেতনা আছে, এই হচ্ছে প্রবলেম। আমি একটু রাশেদুল ইসলাম রাশেদ, আপনার আপনাকে একটা মন্তব্য শোনাতে চাই। মানে সোশ্যাল মিডিয়াতে অনেকে অনেক ধরনের বক্তব্য দেয়, তো সাধারণ মানুষ তাদের দিক থেকে বলা হচ্ছে যে সংস্কার পরিষদের দাবিতে রাজপথে বেছে নিয়েছেন তারা, মানে এরকম আমাদের একটা প্রতিবেদনে গেছে যেখানে জামাত ইসলামের নায়েবে আমির এবং একজন সংসদ সদস্য বলেছেন যে আসলে সংস্কার পরিষদের দাবিতে রাজপথে বেছে নেওয়া হয়েছে। অনেকে বলছেন যে ঠিক আছে, রাজপথে সংস্কার দাবিতে থাকতেই পারেন, কিন্তু অন্তর্বর্তী সরকারের গাফিলতির কারণে যদি হামের এই প্রাদুর্ভাব হয়ে থাকে, শিশুর মৃত্যুর ঘটনা ঘটে থাকে, সেই বিচারের দাবি থেকে আপনারা রাস্তায় নামবেন? অবশ্যই নেমেছি আমরা একদম শুরুতে। আচ্ছা, বারবার কিন্তু একটা কথাই বলা, আপনি আজকে শুরু করেছেন, আমি একটা কারেকশন দিচ্ছি যে আমরা সকল কিছু নিয়ে গেছি রাজপথে। না, বিষয়টি এরকম নয়। আমরা সর্বপ্রথম আলোচনা শুরু করেছি সংসদে, এবং সর্বপ্রথম না সর্বশেষ দিনও এই সবগুলোর সামারি করে মাননীয় বিরোধী দলের নেতা আলোচনা করেছে। হ্যাঁ, কিন্তু মুশকিল হয় কি জানেন, সংসদে আমরা একটা টোন দেখতে পাই, এরপর বাইরে গিয়ে আরেকটা টোন দেখতে পাই, মানে দুটো মেলে না আসলে। এইখানে আমি এটাই বলি, আমাদের দেশে বর্তমানে যে চলছে সেটা ন্যারেটিভ তৈরি। এই যে এক ধরনের বক্তব্য চাপিয়ে দেওয়া হচ্ছে, আমি আপনার সাথে দ্বিমত করছি সম্পূর্ণ। এবং আমরা সংসদে যে টোনে কথা বলেছি, বাইরেও একই টোনে কথা বলেছি। সংসদের কিছু বাস্তবতা আছে। দেখুন, সংসদে সব কথা সবকিছু মানে বলা যায় না বা বলার সময় থাকে না। আমরা বহুজন পয়েন্ট অফ অর্ডারে হাত তুলে রেখেছিলাম, আমাদেরকে হাত কিন্তু কি বলে কথা বলার কিন্তু মাইক দেওয়া হয়নি, সুযোগ দেওয়া হয়নি। তাহলে আপনাকে যে কথাগুলো আপনি মাইকে বলতে পারছেন না, যেটা সম্ভব হচ্ছে না, সেটা কোথায় বলবেন? আপনাকে তো বলতে হবে, হয় মিডিয়াতে বলতে হবে, না হলে রাজপথে মানুষের কাছে গিয়ে বলতে হবে। তো আমরা সেই দুটো পথ, বাকি যে দুটো রাজপথ এবং মিডিয়া, সেই দুটোকে বেছে নিয়েছি। এইটাকে আপনি আলাদা করে যদি বলেন যে সব কথা সংসদে এক আর বাহিরে আরেক, এটি তো আমি বলবো যে খুবই ভুল তথ্য উপস্থাপন করা হচ্ছে। আচ্ছা, ঠিক আছে, আমি যদি একটু নীলুফা চৌধুরী বলি, আপনার মতামত নেই আমি আদৌ ভুল তথ্য উপস্থাপন করছি কিনা, যে পার্লামেন্টে যে টোন আসলে বিরোধী দলের পক্ষ থেকে থাকে সেটা মোটামুটি আশাব্যঞ্জক লাগে, কিন্তু বাইরে এসে যখন কিছু রেটরিক, কিছু বেফাস মন্তব্য আসে যেটা শিরোনামে আমরা দেখি, আপনার মনে হয় কিনা আসলে সুর টোন একই থাকে, একই আন্তরিকতা থাকে? দেখেন, আপনি খুব ভালো একটা প্রশ্ন করেছেন। এটা তাদের নতুন না, এটা তাদের নেচার। এটা আপনার মনে আছে যে বিএনপির সাথে তারা প্রায় 25 বছরের মতো একসাথে থাকলো, বিভিন্ন আপনার যুগপৎ আন্দোলন করলেন, অথচ এই 5ই আগস্ট যাওয়ার পরে ওনারা প্রথম 1-2 দিন পরেই বললো এক জালিমকে বিদায় দিয়ে আরেক জালিমকে আনবো। এই যে ভেতরের মানুষের, বলেন না যে একটা বন্ধু যখন আরেকটা বন্ধুকে, দেশপ্রেমিক বন্ধুকে ফুল ছুঁড়ে মারে, এটা কিন্তু সবচেয়ে বেশি লাগে। তো ওনারা এবং এত উল্টাপাল্টা বক্তব্য বাইরে দেওয়া শুরু করলেন। আজকের কথাই বলেন, এখনকার আপনি এই যে ডুয়েটে যে ঘটনাগুলো ঘটছে, আমরা কি বুঝি না কারা করছে এটা, কে করছে এটা আমরা বুঝি না? আপনি চট্টগ্রামে যে গ্রাফিতি, এখন কি গ্রাফিতির সময়? আপনি বলেন গ্রাফিতি কখন করে? যখন মানুষের কণ্ঠ বন্ধ হয়ে যায়, যখন মানুষের জীবনে নিরাপত্তা থাকে না। প্লিজ লেট মি ফিনিশ। যখন মানুষ যা বলতে চায় তা বলতে পারে না, যখন মানুষ মানে কোনো কিছুতে সরকারের সাথে পেরে ওঠে না, তখন মানুষ কি করে? বিভিন্নভাবে ছবি দিয়ে, বিভিন্নভাবে কন্টেন্ট বানিয়ে মানুষকে বোঝানোর চেষ্টা করে যে সুবোধ তোমার সময় নয়, সুবোধ তুমি চলে যাও, এটা তোমার সময় নয়, ইত্যাদি ইত্যাদি। আমরা তো যখন দেখেছি। তো এই গ্রাফিতি, আজকে 3 মাস নির্বাচন হয়েছে, এর মধ্যে আপনি গ্রাফিতি, যখন আপনার প্যারাসিটামল খাওয়ার সময় তখন আপনি খাচ্ছেন কি কুইনাইন, আপনি চরম অ্যান্টিবায়োটিকে চলে গেলেন, তো অ্যান্টিবায়োটিকের সময় আপনি কি খাবেন? আপনি দেখেন আজকের অবস্থা, দেখেন আজকে একটা পত্রিকা লিড নিউজ করেছে, মাননীয় প্রধানমন্ত্রীর পাশাপাশি কে ফ্যাসিস্টের যে দোষর শেখ হাসিনার বাণী কোথায়? তাহলে আজকে বিরোধী দল, তাহলে এটা কে করলো? বিরোধী দল নিজেই নিজের মরণ কামড় দিয়ে দিয়েছে।
এইখানে আমাদের কিছু কারণে প্রত্যেকটা সময় আজকের বিরোধী দল নিজেরাই নিজেদের ভুল করে বাঁশের তৈলাক্ত বাঁশের অঙ্কের মতো পিছায় পিছায় পড়ে। আমরা তো তাদেরকে এগিয়ে আনতেই চেয়েছিলাম, আমাদের তো কোনো সমস্যা ছিল না, কিন্তু ওনারা যে ধরনের কাজগুলো করে, ওনারা যে ধরনের এই যে পুলিশের সাথে চট্টগ্রামের কাহিনী, এই যে আপনার ডুয়েটের কাহিনী, এর আগে কুয়েটে সেম কাহিনী করেছে। কুয়েটে তাদের সবগুলো ভিসি তাদের, আমরা বলেছি কোথায় আজকে দেখেন জামাতে এই যে নিয়াজ সাহেব এখন কোথায়, এখন গ্রামীণ এসে ঢুকেছে। আমরা যখন বলেছিলাম আপনারা শুনেছেন তাকিয়ে তাকিয়ে, কিচ্ছু বলেন নাই। আর তারা সবসময় কি বলেছে, এটা তারা চিনে না জানে না, কিভাবে কি ইলেকশন গুলো করেছে, কিভাবে নোংরামি করেছে আমরা তো জানি। এখন তারা নিজেকে সেই গুপ্ত রাজনীতির ধারক এবং বাহক হিসেবে, আমাদের সন্তানরা যেহেতু তারা ওপেন, তারা ছাত্রদল করে, মায়ের মুখেও ছাত্রদল করে, খুনের মুখেও ছাত্রদল করে, গুমের মুখেও ছাত্রদল করে, 10 টুকরার লাশের মুখেও ছাত্রদল করে, রক কাটার মুখেও নীলমজুদুমণি, এটা আমরা বুঝতে পেরেছি। আমি আপনার কাছে কেবল এটুকু জানতে চাই, তারা নিরপেক্ষতার ভান করে, একদম 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 আমি শুধু আপনার কাছে এটুকু জানতে চাই, যেটা একটু আগে মোস্তফা মামুন বললেন, যে যেটাই হোক না কেন দিন শেষে জনগণ কি চায় সেই সম্পৃক্ততা তো প্রয়োজন। সরকারি দল এবং বিরোধী দল এমন একটা জায়গায় পৌঁছাতে পারে কিনা যেখানে আসলে সংস্কার সংশোধন ছাপিয়ে জনগণ ইম্পর্টেন্ট হয়ে যাবে। আমরা কি চেয়েছিলাম জানেন, আমরা চেয়েছিলাম আমাদের একটা ছায়া সরকার থাকবে, খুব সিরিয়াস ছায়া সরকার, যাদের সমালোচনায় আমরা প্রতি মুহূর্তে ভীত থাকবো, সন্ত্রস্ত থাকবো, কাজ করব, জবাবদিহিতা দিব স্বচ্ছতার সাথে। কিন্তু তাদের ওই একটা জিনিস, তোরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই, ওই একটা জায়গার বাইরে তারা যেতেই পারে না। সোনার হরিণ যে অধরা অছোঁয়া, আপনারাই করেছেন এটা। তারা কিন্তু প্লিজ আপনার সময় বলেন, তারা কিন্তু তাদের এই যে দেশে আজকে টিকা নাই, হামের টিকার জন্য তারা কয়দিন বলেছে, আপনি দেখেন তো কয়দিন, কতবার বলেছে। কারণ আমরা বহুবার বলেছি। আমি আসবো রাসূল ইসলাম, আপনার কাছে আসবো, আমি আসবো, শেষ করে আসি। সময় তারা কি করলো, তারা বলার জন্য না বলতে না হয় তাই ওইটুকু বললো, কারণ জানে তারা ইন্ট্রিম সরকার হামের টিকা আনতে বন্ধ করে দিয়েছে। তারা বলেছে যে আমরা নিজেরা উৎপাদন করব, তার আগের সরকারও হামের টিকা আনে নাই। কারণ আজকে 3 মাসের বিএনপি 3 মাসে 100 দিন বললে আপনারা হানিমুন পিরিয়ড বলেন, এই হানিমুন পিরিয়ডে বিএনপি যত টর্চার, যত চ্যালেঞ্জ মোকাবেলা করছে, বুঝতে পারছি, জি, চ্যালেঞ্জ মোকাবেলা এই 55 বছরের বাংলাদেশে কেউ কখনো করেনি। আমি আপনার বক্তব্যটা শুনেছি। আমি কি ছোট করে একটু রাশিদুল ইসলাম আপনার মন্তব্যটা নিব এই অর্থে, যেটা নিয়ে অনেক কথা হয় যে আপনাদের দিক থেকে যে আইডিয়াটা ছিল ছায়া সরকার করা হবে, আমরা সমালোচনা কিংবা নজরদারি বা জবাবদিহিতা একটা জায়গা পাবো, সেটা কেন হলো না আসলে? দেখুন আপনি কি বলছেন, এই সরকারকে সহযোগিতা করার জন্য বা মানুষের স্বার্থকে বড় করে দেখার জন্য আমরা একেবারে প্রত্যেকটা ইস্যুতে আমরা কথা বলেছি। কেন আমরা তেল ইস্যুতে কথা বলি? তেল ইস্যুতে তো বলেছিল যে তেলের সংকট নাই, কিন্তু কেন শেষ পর্যন্ত কমিটি পর্যন্ত যাওয়ার পর সংকট ছিল না? আপু এগুলো বলিয়েন না, এগুলো হাসবে মানুষ। তেলের কি ঘটেছে সেই বিষয়গুলো নতুন করে বলিয়েন না, মানুষ লজ্জা পাবে এগুলো শুনলে আপনাদের কথা। আপনারা তো ওই যে হাজার বাইক দাঁড়িয়েছিল, আপনারা ম্যানেজ করতে পারেন নাই, আমি আমার জেলায় গিয়ে বলেছি এট এ টাইম প্রত্যেকটা পাম্প থেকে আপনারা তেল দেওয়া শুরু করুন, সকল সমস্যার সমাধান হয়ে যাবে। আচ্ছা তেল গেছে, এবার হাম বলেন, হাম নিয়ে জি হাম নিয়ে আমরা 2 ঘন্টা ব্যাপী আলোচনা করার জন্য আমাদের বিরোধী দলের সংসদ সদস্যদের পক্ষ থেকে নোটিশ করা হয়েছে, সেটা সুযোগ দেওয়া হয় নাই। আমাদের পক্ষ থেকে অন্তত পক্ষে 10 জনের উপরে হবে যারা 71 ভিত্তিতে কথা বলার চেষ্টা করেছেন, কথা বলেছেন। এরপরে আর কি বলতে চান? না মানে আমরা যেভাবে শুনে থাকি যে জুলাই সনদ কিংবা সংবিধান সংস্কারের জন্য আমরা রাজপথে নামবো। আমি আপনাকে বলি এখানে আমাদেরকে সেই জায়গায় নিয়ে যাওয়া হয়েছে বারবার। আমরা কিন্তু এখানে আজকেও কিন্তু আমাদের সহ আলোচক এই কথাটা বলেছেন যে আলোচনাগুলো বারবার পেছনে টেনে নিয়ে যাওয়া হয়েছে, এবং উনি বলেছেন যে না সেটা 50 বছর না আরো 200 বছর পর্যন্ত আগে পিছনে নিয়ে যায়, কিন্তু আলোচনা টেনে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা বারবার থাকতে চেয়েছি জনবান্ধব ইস্যুতে, মানুষের স্বার্থ নিশ্চিত করার জন্য। সেই জায়গায় আমরা বলবো যে বিএনপি আমাদেরকে বাধা দিয়েছে। এবং এ পর্যায়ে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। তৌফিকুল ইসলাম মিথিল, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। এবং আমার সঙ্গে ঠিক এই মুহূর্তে আছেন সিনিয়র সাংবাদিক আগামী সময়ের সম্পাদক মোস্তফা মামুন, তিনিও আপনার কাছে হয়তো জানতে চাইতে পারেন। আমি আপনার কাছে যেটা জানতে চাই, সোজা হিসেবে আপনি বলবেন ট্রাম্পের পর পুতিন যাচ্ছেন চীনে, কেন এত গুরুত্বপূর্ণ? ধন্যবাদ আপনাকে। আসলে কেন গুরুত্বপূর্ণ আপনি এটা দেখেই বুঝতে পারছেন। ট্রাম্পে ভিজিট করার সাথে সাথেই পুতিন সেখানে যাচ্ছেন, কারণ এখানে এশিয়ান পলিটিক্সে এখন সবচাইতে বড় ফ্যাক্টর কিন্তু হচ্ছে চায়না।
আপনি দেখেন 2001-এ যে চুক্তিটা হয়েছিল ইন বিটুইন রাশিয়া এবং চায়না, এখন কিন্তু সেটা 25 বছরের চলছে, Limitless bonding. এক্স্যাক্টলি বছরের যে চুক্তিটা অলরেডি 25 বছর হয়ে গেছে। এবং এই চুক্তিগুলো যেটা হয়ে গেছে আপনি দেখেন, দ্যাট ওয়াজ ইনিশিয়ালি ইট ওয়াজ অ্যামং দ্য ট্রেড অ্যান্ড আদার রিলেশনশিপ। এখন কিন্তু শুধু ট্রেডের মধ্যেই সীমাবদ্ধ না। আপনি দেখেন যে নেভারিং স্টেট থেকে শুরু করে যে ইস্যুগুলো আছে এখানে, ডিফেন্স, মিলিটারি সবকিছুই কিন্তু এখানে ইনক্লুডেড হচ্ছে। এবং ব্যাপারটা হচ্ছে যে আপনি দেখেন ওয়ার্ল্ড পলিটিক্সে বিশেষত ইরান ইসরায়েল যুদ্ধের পর আমেরিকার যে অবস্থা হয়েছে, স্বাভাবিকভাবেই আমেরিকা চাচ্ছে এটাকে পুনরুদ্ধার করতে, পাশাপাশি চায়না স্বাভাবিকভাবে এখানে কিন্তু আপনি দেখেন ব্যালেন্স অফ পাওয়ার আগে যেটা ছিল আমেরিকার ক্ষেত্রে একমুখী কেন্দ্রিক পলিটিক্স ছিল ওয়ার্ল্ড পলিটিক্স, এখন কিন্তু ওয়ার্ল্ড পলিটিক্স দ্বিমুখী কেন্দ্রিক হতে যাচ্ছে। এবং এটারই অংশ হিসাবে আপনি দেখেন ডোনাল্ড ট্রাম্প চায়না ভিজিটের পরপরই পুতিন সেখানে যাওয়াটাই প্রমাণ করছে পৃথিবী ওয়ার্ল্ড পলিটিক্স এখন দ্বিমুখী কেন্দ্রিক হতে যাচ্ছে, মানে নিউ অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি একটা বিষয় বলি, আমি যদি ডোনাল্ড ট্রাম্পের চীন সফরকে বাণিজ্যিক লেন্স দিয়ে দেখি, সেটা একটা ব্যর্থ সফর ছিল। উনি আসলে বাণিজ্যিকভাবে কোনো কিছু করতে পারেননি, সেখানে কেবলমাত্র 200টা বিমান বিক্রি করতে পেরেছেন। এরপর আমি যদি এটা দুই দেশের মধ্যে একটা ভূ রাজনৈতিক বোঝাপড়ার কথা চিন্তা করি, সেটা তো অনেকটা ব্যর্থ, কারণ তাইওয়ান ইস্যুতে কোনো সমাধানে আসতে পারেনি যুক্তরাষ্ট্র, ফলে সেই জায়গাটাতেও আসলে ইরানের দিকে সাপোর্ট করবে এরকম কোনো কমিটমেন্ট আসলে করেনি চীন। তাহলে কোন দিক থেকে আমরা বলতে পারি যে ডোনাল্ড ট্রাম্পের সফরটা তাৎপর্যপূর্ণ হয়েছে? আসলে আপনি আপনার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তরটা দিয়ে দিয়েছেন। ভূ রাজনৈতিক ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের কোনো সাকসেস নেই এই ভিজিটে, বরং এই ভিজিটটা ছিল অনেকটা, আপনি দেখেন যে যুদ্ধে মধ্যস্থতাকারী হিসাবে পাকিস্তান মধ্যস্থতা করছে এবং ব্যাকফোর্ডে নৈপথ্য থেকে সহযোগিতা করছে চায়না। এবং এই চায়না ভিজিটটা অনেকটা এরকমই ছিল আমার কাছে মনে হচ্ছে, দৃশ্যমান যদিও এটা দুদেশের মধ্যে, কিন্তু আসলে এটার অন্তর্নিহিত তাৎপর্য ছিল আসলে ইরান ইসরায়েল ভার্সেস আমেরিকার যে যুদ্ধ, সেক্ষেত্রে চায়নার কাছ থেকে আমার মনে হয় চায়নার সাথে রিলেশনটাকে একটা নরমালাইজ করার জন্য একটা ভিজিট ছিল, এটাও একটা উদ্দেশ্য ছিল। শুধুমাত্র অর্থনৈতিক বিষয়ে ছিল তা কিন্তু না। এবং এটা দৃশ্যত দেখাতে চেয়েছে যে না, চায়নার সাথে আমরা যতই বিভিন্ন ইস্যুতে ধরেন স্টেটমেন্ট পাল্টা স্টেটমেন্ট হয়, কিন্তু ওদের সাথে আমাদের ডিপ্লোম্যাটিক এবং দুদেশের সম্পর্ক যথেষ্ট ভালো রয়েছে। এটা একটা জেস্চার ছিল এই ভিজিটের মাধ্যমে। ইনফ্যাক্ট এই ভিজিট থেকে আপনি যথার্থই বলেছেন যে আসলে আমরা কোনো আউটকামস কিন্তু দেখছি না, যে এই ভিজিটে দুদেশের মধ্যে এমন কিছু এগ্রিমেন্ট হয়েছে যেটা মাইল ফলক হতে পারে, যেটা কিন্তু সম্পর্কের যে শীতলতা ছিল সেটা কিছুটা নরম করার আসলে চেষ্টা করেছেন। এটা আসলে অনেকটা বলতে পারেন আইস মেল্টিং ভিজিট, অনেকটা একদম একদম একদম। দেখেন আন্তর্জাতিক বিশ্লেষণ উনি তো মানে উনি ওনার ডিপ্লোম্যাটিক নলেজের জায়গা থেকে বিশ্লেষণ করলেন। তো আমার যেটা মনে হয়, সামটাইমস দিস ওয়ার্ল্ড ইজ বিকাম সো ফানি, মানে ট্রাম্প ইজ মেড ইট ফানিয়ার, মানে ইন এ ওয়ে যে আমরা কোনো ভাবি নাই কিন্তু যে পৃথিবী এরকম হবে। পৃথিবী কিন্তু মোটামুটি অনেক লড়াই, দুইটা বিশ্বযুদ্ধ করে মোটামুটি একটা জায়গায় চলে গিয়েছিল 90s যখন ইউনিপোলার হলো, তখন থেকে যে ইকোনমির লড়াই হবে এবং ইকোনমি দিয়ে যুদ্ধ হবে এরকম ছিল। এই ফিজিক্যাল যুদ্ধ হবে আমাদের আর মনে হয় নাই, কিন্তু সেটা আসলে হলো ব্যাপকভাবে হচ্ছে। মানে আপনি মনে হয় 60-70s মতো হয়ে গেছে, অলরেডি 3-4টা যুদ্ধ চলছে, যে কেউ যে কারোর সঙ্গে যুদ্ধ করতে পারে, বিষয়টা হচ্ছে এরকম। এবং ট্রাম্প এসে যেটা করেছে সেই জায়গায় আগুন জ্বালিয়ে দিয়েছে। আসলে ধরেন যে মানুষের মধ্যে আগে যেটা ছিল, সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধানরা, আমেরিকান প্রেসিডেন্টরা অনেক কিছু করেছেন, কেনেডির মতো লোক বে অফ পিক কন্টিনিউ করেছেন বা অনেক কিছু করেছেন, কিন্তু তার উপরে কিন্তু ওই প্রেসিডেন্ট ওই ডিপ্লোমেসিটা অনেকটা থাকতো ডিপ্লোম্যাটিক লাইনের নিচে। ট্রাম্প হচ্ছে এই সব কিছু আসলে ভেঙে দিয়ে এত করেছেন যে বাকিদের সঙ্গে ট্রাম্পের সঙ্গে তাল মিলিয়ে গিয়ে আসলে তাদেরকেও আসলে ওইরকম অ্যাক্ট করতে হচ্ছে কোথাও। এখানে যদি পার্টিকুলারলি বললাম, ট্রাম্প দেখবেন সরাসরি কথা বলছেন, আবার চীনে যাচ্ছেন, মানে কিছু যায় আসে না। এই যে করছেন এটা তো এক ধরনের ডিপ্লোম্যাটিক, এক ধরনের ডিফিট তো না, যে চীন আসলে চীনের শক্তিটাকে মনে হচ্ছে যে চীন অনেক কিছু করে ফেলছে, চীন যে সাপোর্টটা দিচ্ছে সেটা তার ডমিনেন্সের প্রবলেম হচ্ছে, সেখানে চীনের সঙ্গে এত কিছু করা, বাট হি ইজ ফ্লাইং টু
চীন, আবার সেখানে কিন্তু সব ব্যর্থ হয়ে ফিরে আসে আবার উল্টাপাল্টা কাজ করছে। তো আমি মনে করি খুবই অদ্ভুত দুঃখজনক বিষয় একটা। প্রথম, পৃথিবীর জন্য দুর্ভাগ্য যে মার্কিন প্রেসিডেন্ট যত কিছু করুক কিন্তু তার মধ্যে একটা প্রেসিডেন্সিয়াল একটা ক্যারেক্টার ছিল, সেই জায়গা থেকে ট্রাম্প ইজ ডিস্ট্রয়েড ইট। এবং আবার একই সঙ্গে মাঝে মধ্যে ট্রাম্প আমাদের সবার ভিতরের জিনিসটা বের করে নিয়ে আসছে, এবং হয়তো এরকম এই তীব্র মারামারিটা হওয়ার পর হয়তো পৃথিবী শান্ত হবে। এবং দেখেন এত কমপ্লেক্স সিচুয়েশন, আগে যখন ছিল যে সোভিয়েত ইউনিয়ন যখন দ্বিপাক্ষিক বিশ্ব ছিল, তারপরে যখন আমেরিকা 90s পর থেকে একা করলো, এখন একটা অদ্ভুত জায়গা আছে যে ট্রাম্প, রাশিয়া, তারপরে যে চীন, কে কার পক্ষে কে কার বিপক্ষে, এ ওর পক্ষে যাচ্ছে এ ওর বিপক্ষে যাচ্ছে। কারণ আমরা বহু জায়গায় দেখছি ছোটো ছোটো দেশ হয়তো একটা লড়াইতে নামছে, যেমন ধরেন ইন্ডিয়া পাকিস্তান। আমরা ট্রেডিশনালি জানতাম যে মোদি ট্রাম্পের বন্ধু, কারণ ইন্ডিয়া পাকিস্তান লড়াই ট্রাম্পের দিকে থাকবে। পুরো জিনিসটা কিন্তু উল্টে গেছে। এবং মোদি হওয়ার কারণে কিন্তু ইন্ডিয়ার যে আমাদের সাবকন্টিনেন্টের জায়গায় যদি বলি, ইন্ডিয়া ভেবেছিল যে ইট উইল বি ইজিয়ার ফর দেম, কিন্তু আসলে ফলে ট্রাম্প যে কার বন্ধু, এবং এই সূত্রে আমার ধারণা ট্রাম্পের প্রভাবে আসলে পৃথিবীর বড় বড় পরাশক্তিগুলো কে যে কার বন্ধু, কার কি ডিপ্লোমেসি, আমার ধারণা এটা ভুলে গেছে। আমার ধারণা প্রেসিডেন্টরা ভুলে যান, সকালে উঠে আমার মনে করতে হয় এরকম একটা ফানিয়ার জায়গায় এসেছে। জিওগ্রাফিক্যাল ইকুয়েশনটাই বদলে গেছে। আমি তৌফিক ইসলাম মিথিল, আপনাকে পেলে যেই বিষয়টা জানার চেষ্টা করি সবশেষ, এবারও সেটাও জানার চেষ্টা করব, ইরান যুদ্ধ কি শেষ হবে কিনা। কারণ অনেকে বলার চেষ্টা করছেন যে ডোনাল্ড ট্রাম্প যে বেকায়দায় পড়েছে, এটা আসলে ইরান এবং চীন, রাশিয়া, ব্যাকউইন্ডে যারা আছে তারা বেশ ভালো মতো ফিল করতে পারছে, যে কারণে তারা আসলে এক ধরনের মানে কঠিন পরীক্ষার মধ্যে ডোনাল্ড ট্রাম্পকে ফেলতে চাচ্ছেন। আপনার বিশ্লেষণটা একটু জানবো ছোট করে। আসলে হচ্ছে কি, মানে এখানে এমন অবস্থা হয়েছে, আপনি যদি বলেন ছেড়ে দে মা, একটা কথা আছে আমাদের লোকাল প্রবাদ, আপনি যদি দেখেন যে নিচে পড়েও কিন্তু বলে যে আমি জিতে গেছি। ব্যাপারটা হচ্ছে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের অবস্থা এই যুদ্ধে এতটাই এখন নাজুক অবস্থায় আছে, ওনাদের আসলে ব্যাকফোর্ডে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আর ইরান এই যুদ্ধে গিভ আপ করবে না। এখন যেটা চাচ্ছে ডোনাল্ড ট্রাম্প, সামহাও বোঝাতে চাচ্ছে যে না, আমরা সমঝোতার মাধ্যমেই আমরা এই যুদ্ধের অবসান করেছি, এবং ইরানও চেয়েছে। সেজন্য কিন্তু সামহাও আমার কাছে মনে হয় এই ভিজিটের মাধ্যমে চায়নাকেও কনভিন্স করতে চেয়েছে, কিন্তু সেটা করতে ব্যর্থ হয়েছে। আমার কাছে মনে হয় যে মধ্যস্থতাটা আপনি দেখেন পাকিস্তান যে মধ্যস্থতাটা করছে, এবং পাকিস্তানকে দিয়ে এটাও কিন্তু অনেকভাবে পার্চু করার চেষ্টা করেছে, যতটুকু আমি বুঝতে পেরেছি যে না, ইরানের কাছ থেকে অনেক আগ্রহ, এবং ইরানই প্রস্তাব করেছে যুদ্ধ বন্ধর এবং একটা স্থায়ী সমাধানের জন্য। ইনফ্যাক্ট হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের যেটা ইতিমধ্যে আমার সম্মানিত আলোচক একজন জার্নালিস্ট যথার্থই বলেছেন, ট্রাম্পের আচরণ এতটাই অ্যাবনর্মাল, কখন যে কাকে কি বলছে, কাউকে বাধ্য করছে, কাউকে আবার সে নরমালাইজ করার জন্য সেখানে ভিজিটে যাচ্ছে। কিছুদিন আগেও চায়নাকে নিয়ে যে বিশ্বফোক মন্তব্য করেছে, আবার সেই চায়নাতেই ভিজিট করতে গিয়েছে। ওনার কাছে আসলে চায়না যে উপহার দিয়ে এসেছে সেটা আবার তাদের ডাস্টবিনে ফেলে এসেছে। হ্যাঁ, সেটাই তো বলছি যে মানে এই আনইউজুয়াল বিহেভ একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার, একটা এমন একটা স্টেটে পড়েছে। আসলে আমেরিকান সিটিজেনকে এখন ডিসাইড করতে হবে যে এমন একটা অ্যাবনর্মাল, আমি সরাসরি বলাটা এটা আমার কাছে মনে হয় যে হয়তো ওদের জন্য হার্টফুল হয়ে যাবে, কিন্তু এইরকম ওয়ার্ল্ড লিডার যিনি ওয়ার্ল্ড লিড করার কথা, যেটা আমেরিকা আগে করেছে, এমন একজন সাইকোলজিক্যাল ডিসঅর্ডার মানুষকে দিয়ে আসলে ওনারা যে পিছিয়ে যাচ্ছেন, এটা আমেরিকান সিটিজেনকে খুব দ্রুত এই সিদ্ধান্ত নেওয়া উচিত আমার কাছে মনে হয়। আদারওয়াইজ নয়তো দেখেন যেভাবে যে কথা বলছে, সকালে একরকম দুপুরে একরকম, ওনাকে সকালের হাসি দেখে বোঝা যায় না এই হাসিটা আসলে কতক্ষণ কন্টিনিউ হবে। কিন্তু সত্যিকার অর্থে ইরান গিভ আপ করবে না, এটা কিন্তু স্পষ্টত বলা হয়েছে। প্যালেস্টাইন যেটা করেছে আমরা দেখেছি, ইরানও সেটা করছে, এবং ইরানই এই যুদ্ধে জয়ী হবে আমার কাছে মনে হয়। এবং আপনি এটা আগেও বলেছেন, ইরান যদি যুদ্ধ হয়, জয়ী হয়, তাহলে ইরান হবে সুপার পাওয়ার, ওয়ার্ল্ড অর্ডারটা আবার চেঞ্জ হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাকে সময়টা দেওয়ার জন্য। নিশ্চয়ই সামনে কোনো একদিন এই বিষয় নিয়ে আলাপ হবে এবং আরো কিছু জানার সুযোগ হবে। ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে ছিলেন এতক্ষণ আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর তৌফিকুল ইসলাম মিথিল। আরেকটা খবর আমার হাতে আছে দর্শক, একটু বলে রাখি, বাংলাদেশ আসলে সিলেট টেস্টে জয়ের জন্য মাত্র 3টি কাটা বা 3 উইকেট দূরে আছে, এবং সেই জায়গা থেকে আসলে একটা ভালো শুরুটা দরকার আগামীকাল। আগামী সময় যাত্রা শুরু করলো, এবং সবাই বিশেষ করে খেলার পথে নজর রাখবেন, কারণ আপনার ক্রীড়া সাংবাদিকতার একটা বর্ণাঢ্য ক্যারিয়ার আছে। সেই জায়গা থেকে সে অভিজ্ঞতা থেকে বলবেন, মানে
কত দ্রুত আমরা আসলে জিততে পারবো, এটা ভাবার সময় আছে কিনা? এটা আমার ক্রীড়া সাংবাদিক জীবনে আমি সব অনেক ভবিষ্যৎবাণী করেছি এবং ভবিষ্যৎবাণী করতে করতে আমি বুঝেছি যে ভবিষ্যৎবাণী করার জন্য এইসব ইয়ের জন্য বিশেষজ্ঞ এবং সাধারণ মানুষের বোদ্ধা এবং সমর্থকের খুব বেশি পার্থক্য নাই। এবং এই পার্থক্য নাই যে এটাই হচ্ছে খেলার বিউটি, এটাই খেলার বিউটি। স্পোর্টস ইজ সো আনসার্টেন যে এটা হচ্ছে কি ধরেন একদম যে কেউ অনেক অভিজ্ঞ লোকজন অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ করে যারা মন্তব্য করবে, এটা আপনার অন্য জায়গায় খাটবে, অর্থনীতিতে খাটবে। একজন অর্থনীতি বলবে এই প্যারামিটারের কারণে আগামী 6 মাস পরেই হবে। কিন্তু একজন খেলা জানা ধরুন বাংলাদেশের সাবেক একজন প্লেয়ার, তিনিও তো একটা কালকে ভবিষ্যৎবাণী করলেন তার অভিজ্ঞতার আলোকে, দেখবেন যে ইট মাইট নট ওয়ার্ক। এবং দিস ইজ দ্য স্ট্রেংথ অ্যান্ড বিউটি অফ দ্য স্পোর্টস, স্পেশালি ক্রিকেট ইজ সাচ এ আনসার্টেন মানে গেম। তো আমার কাছে যেটা মনে হয় স্টিল এটা বলেও আমি বলছি যে আমার কাছে মনে হয় পাকিস্তানের এখন যে শক্তি এবং বাংলাদেশ আসলে মাঝখানে একটু টার্বুলেন্ট টাইম ছিল বাংলাদেশের ক্রিকেটের নানান কারণে, রাজনীতির সঙ্গে মিশে যাওয়া, তার প্রতিঘাত, বাংলাদেশের সেরা দুজন আইকন হিস্ট্রির টপ দুটো প্লেয়ার নানাভাবে বিচ্যুত হওয়া। প্রথমে তারা বিচ্যুত হয়েছেন এবং তারপর হচ্ছে তাদের যে ব্যাকলেশ এসছে এটা কিন্তু এন্টায়ার ক্রিকেটের উপর পড়েছে। এটা খুব ন্যাচারালি যে দলের টপ প্লেয়ারজন খেলতে পারছেন না, বিদেশে খেলছেন, দেশে খেলছেন। এই সেই সাকিব মাস্টাফির আলোচনায় কিন্তু 2 বছর ছিল। ওইখান থেকে বাংলাদেশ কিন্তু অনেকটা বেরিয়ে এসছে, কারণ এখন বোর্ডটা আবার একটা প্রফেশনাল জায়গায় এসছে, আমাদের বোর্ডের নেতৃত্ব প্রফেশনাল জায়গায় ছিল না। এই জন্য দেখেন এই টিমই কিন্তু লাস্ট 2 বছর স্ট্রাগল করছে, এখন কিন্তু বেটার করছে এদের টিম স্পিরিট, আমি যেটা মনে করি। এবং সেটা রিফ্লেকশন আমি মনে করি যে আমরা মাঠে দেখতে পাচ্ছি। এখানে অনেকে ধারণা করতে যাবেন, মানে আমরা সবসময় বলি সাকসেস এবং ফেলিয়ারের ক্ষেত্রে কন্ডিশন অনেক বড় ম্যাটার। এখানে আমি কি কন্ডিশনটাকে সামনে রাখবো বাংলাদেশের ভালো করার জন্য, নাকি এখানে মাইন্ডসেটের কথা যেটা বললেন যে কার অধীনে কোন সময় খেলছিলাম, একটা চাপ ছিল ক্রিকেটের উপরে? এটা একটা বিষয়। তো প্রথম কথা হচ্ছে কি, ইউ আর অ্যাজ গুড অ্যাজ ব্যাড ইউর অপোনেন্ট ইজ, ইউ আর ভেরি স্ট্রং। মানে ধরেন সে বাংলাদেশ যখন তার চেয়ে ছোটো দলের সঙ্গে ক্রিকেট খেলা হয়, ধরুন বাংলাদেশ খেলছে উগান্ডার সঙ্গে, দেখবেন যে ওই দিন বাংলাদেশের বোলারদের বল লাইনে থাকবে, ব্যাটসম্যানরা পা নিচ্ছে, সব হচ্ছে। আবার বাংলাদেশ যখন অস্ট্রেলিয়ার সঙ্গে খেলবে সেদিন মনে হয় বাংলাদেশের প্লেয়ার কেমন করে ব্যাট করে। কাজে এটা কেন হয়? কারণ হচ্ছে স্ট্রেংথের পার্থক্য। ওই বলে খেলা যায়, ওই বোলারের বলের পেস কম, সুইং কম বলে আপনি পারছেন, এই হচ্ছে বিষয়। এটা হচ্ছে পাকিস্তানের, আমরা কিন্তু পাকিস্তান বলতে যেটা বুঝি, পাকিস্তান ইজ নো মোর এ ক্রিকেট সুপার পাওয়ার। পাকিস্তান ইজ এ স্ট্রাগলিং টিম। পাকিস্তান যেটা হচ্ছে এমনি হচ্ছে পাকিস্তান শক্তি অনুযায়ী অনেক কমেছে। তাদের যে গ্যাপটা তৈরি হয়েছিল ওই আপনার মনে করেন ইয়াদের পরে, জেনারেশনের পরে, এই কি বলা যায় মোসাফির আকরামদের পরের যে জেনারেশন, ইনজামামদের পরের যে জেনারেশন, গ্যাপ আস্তে আস্তে ক্ষয় হয়েছে। এবং ক্ষয়ের কারণটা কি? ক্ষয়ের কারণও কিন্তু এটা হচ্ছে ক্রিকেটের যে জিওপলিটিক্স। ক্রিকেটের জিওপলিটিক্সে ইন্ডিয়ার সঙ্গে যে তাদের সম্পর্কের চ্যুতি, মানে ক্রিকেট জানেন যে অল্প কিছু দেশ খেলে সেখানে রেভিনিউ জেনারেট হয় ইন্ডিয়া থেকে মোস্টলি, এই যে IPL খেলতে পারে, এইসব কারণে কিন্তু পাকিস্তান সাফার করেছে। ফলে তাদের ক্রিকেটের এবং তাদের লিডারশিপ এটা চলে সেটা ফোর্সই করতে পারে নাই। তারাও কিন্তু ওই রকম উগ্রতা দিয়ে, আমাদের যে মাঝখানে শুরু হয়েছিল না, যে উগ্রতা দিয়ে মনে হচ্ছে মানে উগ্রতা দিয়ে মাঠে জিতে যাবো, কিন্তু স্পোর্টস ইজ সব কমপ্লিট ডিফারেন্ট। আপনি হচ্ছে ওই কথাবার্তা বাইরে চলে, মাঠে স্কিল দিয়ে করতে হবে। আমরা আসলে আপনার যে প্রতিবেদনটা যখন দেখছিলাম, সোশ্যাল মিডিয়াতে অনেকে কমেন্ট করছিলেন, বেশিরভাগ কমেন্ট যারা করছিলেন তারা বললেন যে কালকে আসলে সময় কিভাবে নষ্ট করতে হয় সেটা নানাভাবে মঞ্চায়ন করার চেষ্টা করবে পাকিস্তান। আপনার মনে হয় কিনা বলার? আমার মনে হয় যে এত মানে 3 উইকেট দিয়ে আমার মনে হয় না যে মানে একদম মানে লাস্ট এই ডে শেষের দিকে এইটার খুব বেশি। এবং আমরা এ পর্যায়ে একটু কথা বলতে চাই ছোট করে, ওয়ার্ল্ড কাপের স্কোয়াড ঘোষণা করবে কখন ব্রাজিল, এটা নিয়ে অনেক নাটকীয়তা। সেই নাটকীয়তার মাঝে আবার বড় কথা, নেইমার কি থাকবেন নাকি? কারণ শোনা যাচ্ছে তিনি চোট পেয়েছেন, তাকে বাদ দিয়ে হয়তো স্কোয়াড ঘোষণা করা হবে। এবং আমরা দেখলাম কার্লো আনচেলত্তি যখন ঘোষণা করছে একেবারে শেষের দিকে গিয়ে নেইমারের নামটা ঘোষণা করলেন। কি বলবেন আসলে? না দেখেন, মানে নেইমার হচ্ছে আমি মনে করি মানে ওয়ার্ল্ড ফুটবলের সবচেয়ে আন্ডার অ্যাচিভার। তার যে ট্যালেন্ট ছিল সেই তুলনায় তার অ্যাচিভমেন্ট অনেক কম। মানে মনে হচ্ছিল কিন্তু যে উইল বি নেক্সট টু মেসি রোনালদো, এবং হি হ্যাজ এভরি এবিলিটি। আপনি যদি দেখেন যে পেলের এত দ্রুত সে গোলের পেলের কাছাকাছি চলে গেছে, আমাদের মনে হচ্ছিল যে 100 গোল মানে অনেক আগে। রোনালদো মেসির হচ্ছে অনেক পিছিয়ে ছিল রেশিওতে, কিন্তু আনফর্চুনেটলি এবং যতক্ষণ খেলেছে আপনি দেখেন মাঠে, আমি যদি এবার PSG এত কিছু তার যে একটা ফেইলার আমরা বলি, কিন্তু সেই সময় যদি আপনি রেশিও দেখেন স্কোরিং চান্স ক্রিয়েট যখন সে খেলেছে, কিন্তু আনফর্চুনেট পার্ট হচ্ছে ইনজুরি তাকে হয়নি। এবং আমি খুব অবাক হয়েছি ইনজুরি যে সে ইনভাইট করেছে, তার যে থিওরিটিক্যাল অ্যাটিটিউড। এবং ব্রাজিলের আসলে প্লেয়াররা 2 ধরনের হয়, এক দল হচ্ছে লাইফটা এনজয় করতে চায়, হোয়েন দে গেটস মানে গেট দ্য সাকসেস। হ্যাঁ, এটা হচ্ছে এক দল। আর আরেক দল হচ্ছে তারা ওইটা কমিটেড থাকে। আচ্ছা, আপনার ক্রীড়া সাংবাদিকতা চোখ দিয়ে বলবেন, অনেকে বলে নেইমার আসলে সবটা আঘাত পায়নি, কিছুটা অভিনয় করে। সেটা কিছু ক্ষেত্রে মনে হয়, কিছু ক্ষেত্রে এত স্পষ্ট, কিন্তু হয় কি এটা নানা। কিন্তু আবার একই সঙ্গে দেখেন এটা হয়ে পারসেপশন আসলে, কারণ কখনো নেইমার যে ইনজুরিগুলো হয়
অভিনয় করতে তার কেউ 6 মাস না 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 না, মাঠের বাইরে ওটা বসে- তো কলম্বিয়ার সাথে যেটা হলো হ্যাঁ, সেটা তো বোঝাই গেল সেটা যে জানি না, কিন্তু আমি স্পেশালি আমি খুব অবাক হয়েছি ওয়ার্ল্ড কাপে, মানে আমি খুব অবাক হয়েছি ওয়ার্ল্ড কাপে তার কিছু কিছু জায়গা ছিল দেখার মতো, যেগুলোতে সেটা মনে হচ্ছে ওভার অ্যাক্ট হয় কি ওই ইনজুরিটাকে সে আসলে কনভার্ট করার চেষ্টা করে অ্যাচিভমেন্টে, মানে ফাউলটাকে সে যাতে রেফারি পেনাল্টি ফাউলের সঙ্গে সঙ্গে একটা কার্ড দেখান, মানে এটা অন্যরাও করে, এটা আসলে কি ইনফ্যাক্ট সবাই করে, বড় বড় প্লেয়াররাও করে। আমাদের জেনারেশনে মেসি হচ্ছে এটার ব্যতিক্রম, যে সে রাদার আপনি যে পড়ে গেলেও কিন্তু সে উঠে যাওয়ার চেষ্টা করে, ফাউল মানে এটা কিন্তু মোস্টলি এটা হয়। কিন্তু নেইমারের মতো প্লেয়ার এটা করতে হবে কেন, এই সাইকোলজিটা আসলে বোঝে না। আমরা ব্রাজিলেও আমি একটা স্টাডি পড়েছিলাম, আমি ব্রাজিলেও সার্চ করেছি ব্রাজিলিয়ানদের সাংবাদিক লেখালেখে, তারাও আসলে খুবই সারপ্রাইজড এবং দ্বিধাবিভক্ত আসলে যে এটা কেন করে। একটা বিষয় দেখেন, বাট ইট গুড যে ফাইনালি নেইমার ইজ দেয়ার, এবং নেইমারের সেই এবিলিটি আছে কিন্তু যে এই সব কিছুর মধ্যে নেইমার কুড ডু সামথিং। মারাদোনা নিয়ে আপনার একটা বই আছে, সেখানে আপনার নানামুখী অ্যানালাইসিস আছে, হয়তো আমি শিওর মেসিকে নিয়ে হয়তো ভবিষ্যতে কিছু একটা করবেন। কথা হচ্ছে আমরা সবসময় মেসি নেইমার বলতাম, গেল ওয়ার্ল্ড কাপে সব ছাপিয়ে মেসি এমবাপে বললাম, লাস্ট পর্যন্ত সেটাই হলো। আমরা দেখলাম একদম শ্বাসরুদ্ধ করে একটা ফাইনাল। এবার কি আমরা মানে নেইমারটাকে উচ্চারণ করতে পারবো নাকি আপনার মনে? আমার মনে হয় নেইমার আমরা যে এবার উচ্চারণ করবো না, এখানে নেইমারের চান্স। র ট্যালেন্ট তো আসলে তখন এটা এক্সপেকটেশনটা নিতে পারে না যারা আছে আপনার মনে, যেমন মেসিও কিন্তু এক্সপেকটেশনটা নিতে পারে না ফাইনালি, কিন্তু যেবার এক্সপেকটেশন কম, আর মেসি সবচেয়ে বেশি এক্সপেকটেশন ছিল 2010-এ when he was at his prime, তারপরে দেখেন ওই বয়সে কোনো গোল করে নাই, ঠিক আছে। তো সেই হিসাবে কিন্তু এইবার কিন্তু আউট, মানে মেসি 18 পর মনে হচ্ছিল আর কিছু করতে পারবে না, এক্সপেকটেশন কম ছিল, মেসি করেছে। এইবার নেইমারের পুরো এক্সপেকটেশনটা কম। আমরা কিন্তু নেইমারকে ওই লড়াই থেকে মেসি, এমবাপ্পে, রোনালদো বা ওই দেখেন নেইমার কিন্তু আউট অলমোস্ট, ফলে আমি মনে করি এটা আউটসের চান্স আছে, কারণ নেইমার হ্যাজ দ্য ট্যালেন্ট। আপনি যদি এবার যারা আসলে আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান্স, তাদের বাইরে গিয়ে যারা অন্য কোনো দলকে সাপোর্ট করে, তাদের জন্য আসলে কোন দলটাকে এগিয়ে রাখবেন? স্পেন, ফ্রান্স ইজ দেয়ার অলওয়েজ সো মেনি গুড প্লেয়ার্স। কবে যেন কোথাও কেউ লিগে ভালো খেললেই শুধু দেখেন ফ্রান্সের, এবং এটা ফ্রান্স গত 15-20 বছর ধরে করেছে এই জেনারেশন। কিন্তু স্পেনও ভেরি গুড। একটাই হচ্ছে বয়স কম, হয়তো বয়স কম মানে কি, এখন তো আসলে সবাই ইয়ে করে এই দুটো টিম। মরক্কো খুব ভালো দল, আমাদের ইয়ের বাইরে অনেক ভালো প্লেয়ার মরক্কোর, কিন্তু বিগ নেম নাই, হয়তো বিগ ম্যাচ টেম্পারমেন্ট অভাব। এখানে একটা মানে ক্রীড়া বিশ্লেষকরা একটা কথা প্রায় বলছেন যে বিভিন্ন সময় জার্মানি তীরে এসে তরি ডুবায়, এবারও হয়তো সেটাই। হ্যাঁ, সেটা তো হইতেই পারে, সেটা তো মানে হইতে পারে, কিন্তু স্টিল আমার কাছে মনে হয় এবার ওয়ার্ল্ড কাপটা উইল বি ভেরি ডিফিকাল্ট। আপনি জানেন যে 3টা দেশে, আমেরিকা, মেক্সিকো এবং কানাডা মিলিয়ে লট অফ ট্রাভেল, কন্ডিশনারটা বড় ইয়ে করবে, 48টা দল, ফলে একটা ম্যাচ বেশি, এবং এটা খুব গুরুত্বপূর্ণ। একটা ম্যাচ বেশি হওয়া মানে কিন্তু চেঞ্জ হবে, কারণ ওয়ার্ল্ড কাপের শেষ দিকে গিয়ে ক্লান্তি একটা বড় ফ্যাক্টর কাজ করে। যারা খুব ভালো শুরু করে, এই জন্য সাইকোলজিক্যালি হাউ কোচেস আর ম্যানেজিং দ্যার টিম, দ্যাট উইল বি ইম্পর্টেন্ট, বাট ইট উইল বি মানে ডেফিনেটলি ইট উইল বি এক্সাইটিং। লাস্ট ওয়ার্ল্ড কাপ, অ্যাটলিস্ট নাও লাস্ট ওয়ার্ল্ড কাপ মেসি and Ronaldo, that's for sure. একদম এবং আসলে ওয়ার্ল্ড কাপ সামনে, যতই ঘনিয়ে আসবে ততই এগুলো নিয়ে কথা বলতে খুবই ভালো লাগবে। কিন্তু আসলে ব্রাজিলের যে স্কোরটা ঘোষণা করা হলো, তারপর মনে হলো এটা নিয়ে কথা বলাটা ভীষণ জরুরি। নেইমার ইজ দেয়ার, ইটস গুড, কারণ নেইমারের পক্ষে আসলে আমরা তো নেইমারকে দেখতে পাবো, অ্যাটলিস্ট এনজয় করতে পারবো। একদম। আপনাকে অনেক ধন্যবাদ, একটা দীর্ঘ সময় আমাদের সঙ্গে ছিলেন, এবং দর্শক আপনাদেরকে ধন্যবাদ। আগামীকাল দেখা হবে নতুন বিষয় নিয়ে, থাকবেন আমাদের সঙ্গে।